নমস্কার বন্ধুরা, আমরা 5 জুন গত শুক্রবার দেখলাম যে গ্লোবাল লেভেলে মাল্টিপল অ্যাসেট ক্লাসে একটা হিউজ কারেকশন হয়। এখানে সোনার উপর তো কারেক্ট করেই যায়, আবার তার সাথে সাথে ক্রিপ্টো মার্কেটে অনেক বেশি কারেকশন দেখি, বিটকয়েনে প্রাইস অনেক বেশি কারেক্ট করে। এছাড়া ইন্টারন্যাশনাল স্টক মার্কেটে বিশেষ করে আমেরিকার বাজারে নাসদাক, ডাউ জোন্স, S&P 500-এ অনেক বেশি কারেকশন দেখি। এছাড়া আদার যে লিডিং স্টকগুলি আছে, এনভিডিয়া, মাইক্রোসফট, গুগল, তাদের শেয়ার প্রাইসও অনেক বেশি কারেকশন দেখা যায়। এছাড়া তাইওয়ান এবং সাউথ কোরিয়া, ইন্ডিয়ার মতো মার্কেটেও অনেক বেশি কারেকশন হয় এই 5 জুন। এই ব্ল্যাক ফ্রাইডেতে কেন এত বেশি পরিমাণে কারেকশন আমরা দেখেছি এবং এই কারেকশনের পরে আপনারা এখন মার্কেটে কিভাবে ইনভেস্টেড থাকবেন, আপনাদের এখন কি করণীয়, সেই বিষয়গুলি নিয়ে আজকে একটা ডিটেলসে আলোচনা করতে চলেছি। তাহলে আসুন ভিডিওটি শুরু করি। তাহলে বন্ধুরা, ফ্রাইডেতে আমরা দেখলাম যে ইউএস মার্কেটে হিউজ প্যানিক সেলিং হয়। $2 ট্রিলিয়ন এক রাতের মধ্যেই ওয়াইপ আউট হয়ে যায়। সোনার মার্কেট ক্যাপ $1 ট্রিলিয়ন কারেক্ট করে যায়। সিলভার কিন্তু 8%-এর বেশি একদিনে কারেক্ট করে, $280 বিলিয়ন এখানে কারেকশন দেখিয়েছে। আর বিটকয়েন $80 বিলিয়ন কারেক্ট করে যায় তার ভ্যালুয়েশন, এবং পুরো ক্রিপ্টো মার্কেটে $200 বিলিয়ন একটা কারেকশন আমরা দেখেছি। যারা ইন্টারন্যাশনাল মার্কেটে ইনভেস্ট করে তারা দেখেছেন যে তাদের পোর্টফোলিও কিন্তু রক্তাক্ত হয়ে গেছে এই 5 জুন। আর আপনার মাথায় এখন একটা প্রশ্নই ঘুরছে, এখন আপনার কি করা উচিত, কোথায় টাকা রাখবো? আমরাও কি প্যানিক সেলিংয়ের বাটনটি প্রেস করে আমাদের ইউএস মার্কেটের পোর্টফোলিও এবং আদার যে স্টকগুলি আমরা বহুদিন ধরে পারচেস করছি তার প্রফিট বুক করে নেব, সেখান থেকে কি আমরা সেল অফ করে বেরিয়ে যাব? সেই প্রশ্নের উত্তরই আজকের ভিডিওতে খুঁজে বার করব। আজকের ভিডিওতে আমরা একটু করে বুঝব যে প্রথমত এই বিশাল ধস হলো কেন, আসল কারণটা জানার চেষ্টা করব। দ্বিতীয়ত, এটা কি সাময়িক পতন নাকি আমরা একটা বিয়ার মার্কেটে এন্ট্রি নিতে চলেছি, সেটিও জেনে নেব। এবং তৃতীয়ত, একজন ইন্ডিয়ান ইনভেস্টর হিসেবে এই মুহূর্তে আপনার ঠিক কি করা উচিত সেটিও আমরা জেনে নেব। এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন। এই ভিডিওটি আপনার ইনভেস্টমেন্ট বাঁচানোর একটা মাস্টার ক্লাস হতে চলেছে। নোটস বানিয়ে নিন, আপনারা বন্ধুদের সাথে শেয়ার করুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটিকে অন করে রাখুন। চলুন প্রথমেই দেখে নেই মার্কেটে কতটা ক্ষতি হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন S&P 500 এবং নাসদাক বিশাল কারেক্ট করেছে 5 জুন। আমরা প্রথমেই ট্রেডিং ভিউ অ্যাপে চলে আসি এবং সেখানে গিয়ে বিভিন্ন অ্যাসেট ক্লাসগুলিতে কী পরিমাণ কারেকশন আমরা দেখেছি সেটি জেনে নেওয়া যাক। দেখুন, নাসদাক কারেক্ট করেছে সেম ডেতে অলমোস্ট 5%-এর কাছাকাছি। এরপরে আমরা দেখে নিই S&P 500 2.26% কারেক্ট করে গেছে সেম ডেতেই। গোল্ডের প্রাইসে কিন্তু আমরা হিউজ কারেকশন দেখলাম। গোল্ড কত পার্সেন্ট কারেক্ট করেছে সেম ডেতে? অলমোস্ট 3.75%। আর সিলভার কতটা কারেক্ট করেছে? সিলভার দেখুন 8.78%-এর কারেকশন দেখিয়েছে। এরপর আমরা দেখে নিই বিটকয়েন কত পরিমাণ কারেক্ট করেছে। বিটকয়েন দেখুন 5 জুন অলমোস্ট 7.3%-এর কারেকশন দেখিয়েছিল। তারপরে কিন্তু বিটকয়েনের প্রাইসে আমরা একটা বাউন্স ব্যাক দেখতে পাচ্ছি। রিসেন্টলি 7 জুন মানে সানডেতে একটা প্রাইসে আমরা একটা আপওয়ার্ড মোমেন্টাম আবার দেখতে পাচ্ছি। এখান থেকে মনে হচ্ছে যে বিটকয়েনের প্রাইস একটা বাউন্স ব্যাক দেখাচ্ছে, মার্কেটে একটা বটম ফরমেশন হয়ে গেছে এরকম প্রতীত হচ্ছে। কিন্তু আগামী দিনে আমরা জানতে পারবো যে মার্কেটের বটম হয়েছে কি না, সেটি পরবর্তী প্রাইস অ্যাকশন দেখে আমরা কনফার্ম হতে পারবো। তাহলে নাসদাক কিন্তু অনেকটাই কারেক্ট করে যাওয়ার পরে লোয়ার লেভেল থেকে কিছুটা বাউন্স ব্যাক দেখিয়ে 4.77%-এর কিন্তু একটা কারেকশন 5 জুনেই দেখিয়ে দেয়। দেখুন, নাসদাকে টপ 100 আইটি কোম্পানি এবং নন ফাইন্যান্স কোম্পানিগুলি আছে, তাদের শেয়ার প্রাইসে কী পরিমাণ কারেকশন হয়েছে আসুন দেখে নেই। মার্ভেল যে কোম্পানিটি আছে, যেটি হচ্ছে সেমিকন্ডাক্টরের একটা লিডিং প্লেয়ার, তারা 16%-এর কারেকশন হয়েছে। মাইক্রন টেকনোলজি, যারা হচ্ছে মেমোরি চিপ বানিয়েছে এবং ফাস্টেস্ট $1 ট্রিলিয়ন অ্যাচিভ করেছে, তারা কিন্তু সেম ডেতেই 13%-এর কারেকশন দেখিয়েছে। তারপরে ARM টেকনোলজি, যারা কিন্তু ইউরোপিয়ান মার্কেটে সেমিকন্ডাক্টর প্লেতে অনেক বেশি ভূমিকা পালন করছে, এই আর্ম টেকনোলজি কিন্তু 12%-এর কারেকশন দেখিয়েছে। স্যানডিস্ক, যারা আবার এই মেমোরি কার্ড বানিয়ে থাকে, তাদের প্রাইস দেখুন 11%-এর কারেকশন হয়েছে। ইন্টেলে 11%,
ওয়েস্টার্ন ডিজিটাল 11%, কোয়ালকম যারা হচ্ছে প্রসেসর বানিয়ে থাকে, মোবাইল চিপ ম্যানুফ্যাকচারিং করে থাকে, এই কোয়ালকমেও 11%-এর কারেকশন হয়েছে। এএমডি যারা হচ্ছে এনভিডিয়ার রাইভাল প্লেয়ার, এই এএমডি কিন্তু তাদের মাদারবোর্ড বানানোর জন্য খুবই ফেমাস। এনভিডিয়ার পরেই তাদের মার্কেট শেয়ার আছে বিভিন্ন গ্রাফিক্স কার্ড মাদারবোর্ড ইন্ডাস্ট্রিতে। এই এএমডি শেয়ার প্রাইসও 11% কারেক্ট করেছে। তারপরে ল্যাম রিসার্চ 9.85%, অ্যাপ্লাইড মেটেরিয়ালস 9.71, কেএলএ কর্পোরেশন 9.47, সিগেট 8.48, মাইক্রোচিপ 8.27, ব্রডকম 7.92%। এই ব্রডকমের ম্যানেজমেন্ট কিন্তু ফিউচার গাইডেন্স যখনই তারা কমিয়ে দেয় তখনই কিন্তু মার্কেটে একটা হিউজ সেল অফ শুরু হয়ে যায়। তারপরে ক্রাউড স্ট্রাইক হোল্ডিং 6.68%, এএসএমএল এডিআর 6.59, টেক্সাস ইনস্ট্রুমেন্ট 6.65, সিসকো 6.43%, এনভিডিয়া 6.20। এনভিডিয়া $5 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ আছে। এই এনভিডিয়া শেয়ার প্রাইস সেম ডেতেই 6%-এর বেশি কারেক্ট করে যায়। তারপরে ফেসবুক মেটা প্ল্যাটফর্ম 5.51%, তারপরে প্যালান্টির 4.35%, পেপাল 3.42, Amazon.com 3%, অ্যাডোবি -2.70, মাইক্রোসফট -2.66, এছাড়া ইনটুইট -1.73, অ্যাপল -125% কারেক্ট করে যায়। অ্যাপেলের শেয়ার প্রাইসে খুব বেশি কারেকশন হয় না, কারণ অ্যাপেল হচ্ছে প্রোডাক্ট ড্রিভেন একটা কোম্পানি। তাদের কিন্তু নিজস্ব ফিজিক্যাল প্রোডাক্ট আছে আর তাদের প্রোডাক্টের ডিমান্ড কিন্তু সাস্টেনেবল। তারা একটা কনজিউমার ফোকাস কোম্পানি, সেই জন্য তাদের শেয়ার প্রাইসে খুব বেশি কারেকশনও হয়নি। বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই তালিকায় যাদের নাম আছে তাদের একটা মিল আছে। কি মিল না, সবাই কিন্তু এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরের সঙ্গে যুক্ত। এই পতন তাই শুধু একটা স্বাভাবিক সংশোধন বা কারেকশন নয়, এর পেছনে গভীর কারণ আছে, সেটা আমরা একটু পরে দেখছি। বন্ধুরা এরপরে মার্কেটে যাকে সেফ হেভেন মনে করা হয় সেই গোল্ড এবং সিলভার নিরাপদ অ্যাসেটও কি রক্ষা পেয়েছে এই কারেকশনে, আসুন দেখে নেই। সাধারণত যখন মার্কেটে ঝড় আসে মানুষ তখন আশ্রয় নেয় এই গোল্ড এবং সিলভারেই। কিন্তু বন্ধুরা এবার পৃথিবীতে যুদ্ধ চলা সত্ত্বেও ইসরায়েল, আমেরিকা, ইরানের ওয়ার বহুদিন ধরে চলছে, 3 মাসের বেশি সময় ধরে ওয়ার চলছে, কিন্তু সোনার দাম এখানে অ্যাপ্রিসিয়েট হওয়ার বদলে সোনা এবং রূপো দুটোতেই কিন্তু অনেক বেশি কারেকশন দেখিয়েছে। রূপোর দাম অলমোস্ট অল টাইম হাই থেকে 30-40% কারেক্ট করে যায়। সোনাতেও আমরা 10-20%-এর কারেকশন দেখে নিয়েছি। আর বন্ধুরা রূপোতে আমি সবসময় বলি যে রূপো হলো অত্যন্ত ভোলাটাইল একটি স্মল ক্যাপ অ্যাসেটের মতো বিহেভ করে, সেই জন্য রূপোতে খুব বেশি অ্যালোকেশন না রাখাই উচিত। শর্ট টার্ম বা লং টার্মে মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে কিন্তু ডাইভার্সিফিকেশন করতেই হবে আপনার পোর্টফোলিওতে। সেই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা গোল্ডে 5-10% অ্যালোকেশন অবশ্যই রাখবেন। আর সিলভার হচ্ছে খুবই ভোলাটাইল একটি অ্যাসেট ক্লাস, এটি কিন্তু স্মল ক্যাপ স্টকের মতোই বিহেভ করে আর শর্ট টার্মে অনেক বেশি কারেকশনও দেখায়, সেই জন্য সিলভারে খুব বেশি অ্যালোকেশন রাখার কোনো দরকার নেই। দেখুন রূপোতে প্রায় 8%-এর ফল সেম ডেতেই হয়ে যায় 5 জুনে। এরপরে আমরা দেখি যে ক্রিপ্টো মার্কেট। আমরা সবাই জানি যে ক্রিপ্টো খুবই ভোলাটাইল অ্যাসেট, আর যখনই এই ধরনের প্যানিক সেলিং হয় মার্কেটে, ক্রিপ্টোতে খুব বেশি ফল দেখা দেয়। ডিজিটাল সম্পদও কিন্তু টলমল করছে এখন। বিটকয়েন একদিনেই পড়েছে 4.34%, আর গত কয়েকদিনের হিসেব করলে বিটকয়েনের ভ্যালু প্রায় 25%-এর বেশি কারেক্ট করে গেছে। তাই ক্রিপ্টোতে অল্প অ্যালোকেশন রাখুন, দীর্ঘমেয়াদের জন্য এসআইপি করতে পারেন, আর ভয়ে আপনারা প্যানিক সেলিং কখনোই করবেন না। এরপরে আমরা এশিয়ান মার্কেটে কি ডমিনো এফেক্ট হয়েছে সেটি জেনে নেই। শুধু আমেরিকা নয়, ধসের ঢেউ লেগেছে এশিয়াতেও। সাউথ কোরিয়ার মার্কেট একদিনে পড়েছে প্রায় 5.5%। এর কারণ কি? কারণ সাউথ কোরিয়ার ইন্ডেক্সে স্যামসাং এবং এসকে হাইনিক্স মিলে প্রায় 45%-এর বেশি তারা কিন্তু ওয়েটেজ রাখে। মাত্র দুটো কোম্পানি পড়লেই পুরো দেশের ইন্ডেক্সই ঢলে যায়। আর তাইওয়ানের ক্ষেত্রেও কিন্তু টিএসএমসি একাই সেই ইন্ডেক্সের 40-46% ওয়েটেজ রাখে। বন্ধুরা দেখুন এই কসপি যেটি হচ্ছে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন অফ তাইওয়ান মার্কেট, তার মধ্যে স্যামসাং ইলেকট্রনিক্সের ওয়েটেজ 20-30%, এসকে হাইনিক্সের অ্যালোকেশন কত না 4-15%। তাহলে এরা দুজনে মিলেই 45%-এর অ্যালোকেশন এদের ওয়েটেজ আছে। এলজি এনার্জি সলিউশনের 4-6%, হুন্ডাই মোটরসের 3-5% ওয়েটেজ আছে।
এরপরে আমরা এমএসসিআই তাইওয়ান ইন্ডেক্সে যদি দেখি, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএসএমসির ওয়েটেজ 55%, মিডিয়াটেকে 6.20%, ডেল্টা ইলেকট্রনিক্সে 4.5%। তার মানে 50%-এর বেশি ওয়েটেজ রেখেছে টিএসএমসি একটি কোম্পানি। এই কোম্পানি শেয়ার প্রাইসে যদি ফল হয় তখন এদের যে ওভারঅল ইন্ডেক্স সেখানেও আমরা অনেক বেশি ফল দেখতে পাই। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই কসপি যে ইন্ডেক্সটি সাউথ কোরিয়ার, সেটি কিন্তু 5.54%-এর কারেকশন দেখিয়েছে। নাসড্যাক দেখুন 4.18%-এর কারেকশন হয়েছে। এছাড়া S&P 500-এর -2.64%, MSCI ওয়ার্ল্ড ইন্ডেক্সও -2.26%-এর একটা ফল দেখিয়েছে। বন্ধুরা, এখন বিনিয়োগকারীদের জন্য কি শিক্ষা রইল? এটাই কনসেন্ট্রেটেড ইন্ডেক্সের বিপদ। যেই ইন্ডেক্সগুলিতে বেশি পরিমাণে কোনো একটি স্টকের বা একটি দুটি অ্যাসেট ক্লাসের কনসেন্ট্রেশন বেড়ে যায়, সেখানে কিন্তু রিস্ক অনেকটাই বেড়ে যায়। সেই অ্যাসেট ক্লাসগুলি বা সেই স্টকগুলি যদি ফল হয় তখন ওভারঅল ইন্ডেক্সে অনেক বেশি ফল দেখা দেয়। সবসময় ডাইভার্সিফাইড ইন্ডেক্সে বিনিয়োগ করুন। ভারতের নিফটি 500 এক্ষেত্রে অনেক বেশি নিরাপদ। যদি আপনারা ভারতের ক্ষেত্রেই দেখেন যে আইটি ইন্ডেক্সে কী পরিমাণ ফল হয়েছে, বিগত এক বছরে আইটি ইন্ডেক্স 40%-এর কারেকশন দেখিয়ে দিয়েছে। এখন আপনারা স্ক্রিনে সেটি দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখুন, বিগত এক বছরে এই নিফটি আইটি ইন্ডেক্স অলমোস্ট 21.67% তারা কিন্তু ফল করে গেছে। আর যদি আমি এই নিফটি আইটি ইন্ডেক্সের 3 ফেব্রুয়ারি 2026 থেকে ফল দেখি, সেখানে দেখতে পাবো অলমোস্ট 33%-এর একটা ফল দেখিয়েছে রিসেন্ট টাইমেই। আর যদি এখানে আপনারা নিফটি 500 দেখেন, নিফটি 500-এর যদি ইন্ডেক্সটি দেখেন, সেখানে কত পরিমাণ রিটার্ন জেনারেট করেছে, বিগত এক বছরে দেখুন মাত্র -1.81%-এর কারেকশন দেখিয়েছে। তার মানে নিফটি 500 যেটি ব্রডার ইন্ডেক্স, সেখানে কিন্তু ফলটা খুবই লিমিটেড ফ্ল্যাট রিটার্ন জেনারেট করেছে বিগত এক বছরে। সেই তুলনায় কোনো সেক্টরাল ইন্ডেক্সে অনেক বেশি কারেকশন হয়ে যায়। বন্ধুরা, এর পরের ইম্পর্টেন্ট প্যারামিটার ডলার ইন্ডেক্স। এটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? ডলার ইন্ডেক্স বেড়েছে, তাই এটা শুনতে সহজ হলেও এর প্রভাব কিন্তু অনেক গভীর। গ্লোবাল কমোডিটি, ডলার বাড়লে গ্লোবাল কমোডিটির দাম কমে যায়। ভারতীয় রুপি আইএনআর দুর্বল হতে পারে, এক্ষেত্রে আমদানি ব্যয় বাড়বে। এফআইআই যে পালিয়ে যাচ্ছে, ফরেন ইনভেস্টাররা এমার্জিং মার্কেট ছেড়ে ইউএসএ ফিরে যায়, কারণ তারা ইউএসের বন্ডে যদি ইনভেস্ট করে বা ইউএসের গভর্নমেন্ট যেই বন্ডগুলি ইস্যু করে সেখানে ইনভেস্ট করলে তারা কিন্তু সেফলি একটা রিটার্ন জেনারেট করতে পারবে ডলারেই ইনভেস্টের মাধ্যমে। বন্ধুরা, এফআইআইদের একটা আমরা এক্সিট দেখতে পাচ্ছি ভারতের বাজার থেকে। ফরেন ইনভেস্টাররা কিন্তু যখনই ডলার ইন্ডেক্সের স্ট্রেংথ বেড়ে যায় তখন এমার্জিং মার্কেট থেকে তারা সেল করে ডলারে ইনভেস্ট করার চেষ্টা করে, ইউএস মার্কেটে তারা বন্ডে ইনভেস্ট করার চেষ্টা করে। দেখুন, এই ডলার ইন্ডেক্স বাড়ার ফলেই আমরা কমোডিটিতে একটা হিউজ কারেকশন দেখছি। গোল্ডে দেখুন একদিনেই 3%-এর ফল দেখাচ্ছে, সিলভারে 6.58%, কপার 3.83%, প্ল্যাটিনামে একটা ফল হয়েছে, ব্রেন্ট ক্রুড অয়েল -2%-এর ফল হয়েছে। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইউএসের যে ডলার ইন্ডেক্স DXY, সেটি দেখুন এখন আপওয়ার্ড মোমেন্টামে ট্রেড করছে। এখন তার প্রাইস 100.07, আর এটা কিন্তু নিয়ার টার্মে যে হাইট লেভেল আছে যেটি হচ্ছে 100.62, তার কাছাকাছি ট্রেড করছে। আর এই ডলার ইন্ডেক্স যখনই বাড়ে তখনই আমরা দেখেছি যে গ্লোবাল লেভেলে কমোডিটিতে একটা সেল অফ হয়, সেটি আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। যে গোল্ডে দেখুন একটা 1 উইকেই -5%-এর একটা ফল হয়ে গেছে, সিলভারে সেম ডেতেই -6.58, কপারে -3.83, ব্রেন্ট অয়েল যেটি ক্রুড অয়েল -2.04%, ন্যাচারাল গ্যাসে -3.21। এছাড়া ইউএস কর্ন, ইউএস হুইট এবং ইউএস কটন সমস্ত কমোডিটিতেই কিন্তু আমরা একটা ফল দেখতে পাচ্ছি। হিউজ সেল অফ হয়েছে কমোডিটি মার্কেটে। আর বন্ধুরা, আমরা রিসেন্ট টাইমেই দেখছি যে আমেরিকার এফআইআইরা তারা কিন্তু ভারত থেকে সেল অফ করেই যাচ্ছে, আর সেই সেল অফ কিন্তু এখনই থামবে না। ডলার ইন্ডেক্সের স্ট্রেংথ বাড়ার সাথে সাথেই ভারতের এফআইআইরা ভারতের শেয়ার বাজার থেকে আরও বেশি পরিমাণে তারা এক্সিট করবে, তারা সেফ জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করবে। এখন আমরা যে এই কারেকশনের পেছনে কী কারণগুলি ছিল সেগুলি জেনে নেই।
এত বড় ধস কেন হলো, চলুন তিনটি মূল কারণ বিশ্লেষণ করি। প্রথমেই হচ্ছে ইউএসএ জব ডেটা এবং ইনফ্লেশনের কি প্রেশার রয়েছে। মে মাসে আমেরিকায় 1,72,000 নতুন চাকরি তৈরি হয়েছে। আশা কত ছিল? এস্টিমেট করা হয়েছিল 85,000 নতুন জব ক্রিয়েট হবে। তাহলে এত ভালো জব ক্রিয়েশনের ডেটা আমরা পেয়েছি, তাহলে চাকরি বেড়েছে, এটা তো একটা ভালো খবর, তাই নয়? তাহলে মার্কেট পড়লো কেন? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টুইট করেছে, আমেরিকার জব ডেটা এত ভালো হয়েছে, মানুষের হাতে টাকা আসছে, তাও কেন শেয়ার বাজারে এত বেশি কারেকশন হয়েছে, তারও কিন্তু বিষয়টা অবাক লাগছে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে শেয়ার বাজারে এবং ইকোনমিতে অনেক সময় কন্ট্রা আইডিয়া কাজ করে। আপনি এটা ভাবছেন যেটি একদমই সার্টেন, সবাই যেটা মনে করছে হবে, সেটির সবসময় অপোজিট হয়ে থাকে, সেটি সবসময় উল্টোই হয়ে থাকে রিয়েল লাইফে। সেই জন্যই কিন্তু ইনভেস্ট করা এবং শর্ট টার্মে ট্রেড করা এতটাই ডিফিকাল্ট। শর্ট টার্মে কিন্তু আপনি খুব বেশি প্রেডিক্ট করতে পারবেন না। কোনো একটা সিচুয়েশনকে বা কোনো একটা ইভেন্টকে বেস করে আপনি কী পরিমাণ ট্রেড নেবেন, সেটি কিন্তু অনেক সময় ব্যাকফায়ার করে যায়, আপনার ডিসিশন কিন্তু ভুল হয়ে যায়। বন্ধুরা, স্টক মার্কেটে ইকোনমিক্সে অনেক সময় ভালো খবর কিন্তু খারাপ খবরকে ডেকে আনে। সেটি কেমন করে হয় সেটি জেনে নেই। চাকরির বাজারে শক্তিশালী মানেই মানুষের হাতে বেশি টাকা আসবে, বেশি টাকা মানেই মানুষ বেশি পরিমাণে খরচা করবে, বেশি খরচ মানেই মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন বাড়ার সম্ভাবনা আছে। মুদ্রাস্ফীতি বাড়লে ফেডারেল রিজার্ভ সুদের হার আর কমাবে না, বরং বাড়াতে পারে বা হাই লেভেলেই তারা সাস্টেন রাখতে পারে। সুদের হার বাড়লে কোম্পানির খরচ বাড়ে, মানুষের ঋণ নেওয়ার ক্ষমতা কমে, কোম্পানিগুলি তাদের এক্সপ্যানশনকে বাড়িয়ে দেয়, তাদের এক্সপ্যানশনকে খুব বেশি আর বাড়ায় না, তাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার করার প্রবণতা কমে যায়, তখন কিন্তু গ্রোথ কিছুটা কমে যায়, কোম্পানির প্রফিটেবিলিটি কিছুটা হিট করে, আর মার্কেট তাতেই ভয় পেয়ে কারেকশন দেখিয়ে দেয়। আর ওয়ারেন বাফেটও কিন্তু এক্ষেত্রে তিনি বলেছেন যে ইন্টারেস্ট রেট হচ্ছে একটা নেগেটিভ কোরিলেশন কাজ করে বিভিন্ন অ্যাসেট ক্লাসের মধ্যে। তারা মার্কেটের যে গ্রোথকে তাকে ড্র্যাগ করে। যখনই ইন্টারেস্ট রেটের সাইকেল হাই হয়ে যায়, তখনই মার্কেটে আমরা একটা ফল দেখি। আবার যখন ইন্টারেস্ট রেট সাইকেল ডাউনওয়ার্ড ট্র্যাজেক্টরিতে চলে আসে, তখন কিন্তু টাকা ঋণ নেওয়া অনেক কম এক্সপেন্সিভ হয়ে যায়, তখনই বিজনেসের গ্রোথ আবার ফিরে আসে, আর তখনই আমরা হিউজ মার্কেটে একটা বুল র্যালি দেখতে পাই। তাহলে এটাই হলো ইনফ্লেশন আর ইন্টারেস্ট রেটের সম্পর্ক। ব্যাপারটা বুঝলেন তো? এরপরে আমরা দ্বিতীয় কারণ হিসেবে দেখি মেগা আইপিও ঢেউ। আপনারা কি জানেন এই মুহূর্তে কতগুলো বিশাল কোম্পানি মার্কেটে আইপিও আনতে চলেছে? সেগুলি হচ্ছে স্পেস এক্স, অ্যানথ্রোপিক এবং ওপেন এআই, যেটি হচ্ছে চ্যাট জিপিটির প্যারেন্ট কোম্পানি। এই তিনটি কোম্পানি মিলিয়ে $4 ট্রিলিয়ন ভ্যালুয়েশন আইপিও মার্কেট থেকেই তারা ডিমান্ড করছে। ইনভেস্টাররা এই আইপিওতে অংশ নেওয়ার জন্য এখন থেকেই তারা ক্রিপ্টো, সোনা এবং রূপো বিক্রি করে কিছুটা ক্যাশ হোল্ড করছে। এই বিক্রির চাপেই মার্কেটে সেলিং প্রেশার তৈরি হয়েছে, আর এই তিনটি কোম্পানি মিলে $200 বিলিয়ন তারা আইপিওর মাধ্যমেই রেজ করবে। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্পেস এক্স, যার এক্সপেক্টেড আইপিও ডেট 12 জুন, তারা কিন্তু 1.75 থেকে 1.77 ট্রিলিয়ন ভ্যালুয়েশন তারা টার্গেট রেখেছে। অ্যানথ্রোপিক, তারা অক্টোবর 2026-এ আসতে চলেছে তাদের আইপিও, আর $1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ হতে চলেছে অ্যানথ্রোপিক। ওপেন এআইও $1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ কোম্পানি, তারা কিন্তু লিস্টিং করবে এবং তারা মার্কেট থেকে অনেক ক্যাপিটাল সাক করবে। সেই জন্যই আমরা শেয়ার মার্কেটে একটা শর্ট টার্মে কারেকশন দেখতে পাচ্ছি। বন্ধুরা, এরপরে তৃতীয় কারণ হচ্ছে এআই খরচের বিস্ফোরণ ও ছাঁটাই। আমরা এআই যে কোম্পানিগুলিতে রেভলিউশন চলছে, সেই জন্য অনেক বেশি ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে, আর সেই জন্যই কিন্তু বড় বড় কোম্পানি যেমন গুগল, মেটা এবং মাইক্রোসফটের মতো কোম্পানিগুলি অনেক বেশি পরিমাণে এমপ্লয়ীদেরকে স্যাক করে দিচ্ছে। তাদের খুব বেশি এমপ্লয়ি কাউন্টের আর দরকার নেই, তাদের হেড কাউন্ট কমে গেলে তাদের খরচ কিছুটা কমবে, তখনই তারা এআই ইনফ্রাস্ট্রাকচারে বেশি পরিমাণে ক্যাপিটাল ইনভেস্ট করতে পারবে। গুগল, মেটার মতো কোম্পানিগুলি এআই ডেটা সেন্টার বানাতে শত শত বিলিয়ন ডলার ক্যাপেক্স তারা খরচ করছে, এবং এআই রেভলিউশনের জন্য সফটওয়্যার থেকে হার্ডওয়্যারেই বেশি পরিমাণে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে, আর সেই জন্যই ডেটা সেন্টারগুলিতে অনেক বেশি ক্যাপেক্সের প্রয়োজন হচ্ছে, অনেক বেশি তাদেরকে ডেট নিতে হচ্ছে। আর মেটা এই বিশাল খরচ মেটাতে প্রায় 8,000 কর্মী ছাঁটাই করছে। মেশিন কিন্তু মানুষকে এক্ষেত্রে হারিয়ে দিচ্ছে, এটা কিন্তু একটা সতর্ক বার্তা।
তাই নিজেদেরকে আপনারা আপস্কিল না করলে ভবিষ্যতে আপনার রিএমপ্লয়মেন্ট কিন্তু কোনো রকমের অপশনই থাকবে না, সেক্ষেত্রে আপনারা জবলেস হয়ে যেতে পারেন। এআইয়ের যুগে যারা শিখতে থাকবে তারাই টিকে থাকবে, বাকিরা কিন্তু ছাঁটাইয়ের তালিকায় পড়বে, শুধু সময়ের অপেক্ষা। যারা বিশেষ করে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছে তাদের কিন্তু জব এক্ষেত্রে অনেক বেশি রিস্কি মোডে চলে এসছে, তাদেরকে নিজেদেরকে আপস্কিল করতে হবে। এআই মডেলগুলি কী করে আপনারা ভালোভাবে চালনা করতে পারবেন এবং এআই মডেলগুলি ইউজ করে আপনারা এমপ্লয়ারদের জন্য অনেক বেশি ভ্যালু ক্রিয়েট করতে পারবেন, আপনাদের প্রজেক্টগুলিকে ভালোভাবে এক্সিকিউট করতে পারবেন এবং ক্লায়েন্টের যে ডিমান্ড সেটিকে ফুলফিল করতে পারবেন। সেই জন্যই নিজেদেরকে আপনাদেরকে গ্রো করতে হবে, নিজেদের স্কিলকে আরও ডেভেলপ করতে হবে, তাহলেই আপনারা এই এআইয়ের যুগে নিজেদের জবকে টিকিয়ে রাখতে পারবেন। বন্ধুরা, এখন আমরা সেকশন 4-এ দেখব যে এই মার্কেটে প্যানিক সেলিংয়ের পরে এখন কি বিয়ার মার্কেটে এন্ট্রি নিচ্ছে শেয়ার বাজার, নাকি এটা কোনো সাময়িক একটা কারেকশন। এই প্রশ্নটা এখন সবার মাথায় ঘুরছে, এটা কি বিয়ার মার্কেট? আমার উত্তর হলো এটা একটা শার্প কারেকশন। কয়েকটা বিষয় মনে রাখুন। সর্বোচ্চ স্তর থেকে মার্কেট 20%-এর বেশি পড়লে তাকে বেয়ার মার্কেট বলে। যদি 10-20%-এর কারেকশন হয় সেটি হচ্ছে বাজারের নর্মাল কারেকশন। প্রতি বছরই কিন্তু মার্কেট কারেক্ট করে অল টাইম হাই থেকে। ইতিহাস বলে প্রতিটি বড় পতনের পরে মার্কেট আরও শক্তিশালী হয়ে ফিরেছে, তাই মার্কেটের পতনে আপনাদেরকে ইনভেস্টেড থাকতে হবে, সেখানে বেশি পরিমাণ ক্যাপিটাল আরও ডিপ্লয় করতে হবে। আর বন্ধুরা, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি আপনারা রাখুন। 10 থেকে 15 বছরের দিগন্তে দেখলে এই পতন একটি বিন্দু মাত্র, মানে আগামী 10-15 বছরের মার্কেট এখান থেকেও মাল্টিপল টাইমসে বেড়ে যেতে পারে। এখন কিছু ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি। 1987-এ ব্ল্যাক মানডে, যেখানে ডাউ জোন্স একদিনে প্রায় 22.6% পড়েছিল, পরে সম্পূর্ণ কিন্তু রিকভারি করে নেয়। 2008-এর গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে মার্কেট 50%-এর বেশি কারেক্ট করে যায়, পরে নতুন উচ্চতায় পৌঁছেছে। 2020-এর কোভিড ক্র্যাশে 30% কারেক্ট করে যায় ইউএস মার্কেট, এক বছরের মধ্যেই সম্পূর্ণ রিকভারি হয়ে গেছিল। প্যানিক করে যারা বিক্রি করেছিল তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই বাজারের সাথে তর্ক করবেন না, বাজারের সঙ্গে ফাইট করবেন না, বরং বাজারকে বুঝুন, বাজারকে আপনার বন্ধু করুন, তারপর সঠিক সিদ্ধান্ত নিন এবং মার্কেটে আপনারা টিকে থাকুন, মার্কেটে ইনভেস্টেড থাকুন। বন্ধুরা, এখন আমরা সেকশন 5-এ দেখব যে ইন্ডিয়ান ইনভেস্টরদের কি অ্যাকশন প্ল্যান আপনাদের জন্য খুবই জরুরি। একজন ইন্ডিয়ান ইনভেস্টর হিসেবে এখন আপনি কি করবেন? আমি আপনার জন্য 6টি সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে এসেছি। প্রথম পদক্ষেপে আপনারা কি করবেন? সঠিক অ্যাসেট অ্যালোকেশনে ফোকাস করুন। প্রথম কাজ হলো নিজের পোর্টফোলিওটাকে ঠিকঠাক করা। ডেট, ইকুইটি, সোনা, ক্রিপ্টো সব কিছুতে কতটা রাখবেন সেটা আগে থেকেই ঠিক করে নিন। এটা না করলে মার্কেট পড়লে আপনি প্যানিক হবেন আর ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। একটা সাধারণ গাইডলাইন আপনার সাথে শেয়ার করি। আপনার বয়স ও রিস্ক টলারেন্স অনুযায়ী আপনি এটা পরিবর্তন করতে পারেন। ইকুইটিতে 60-70% অ্যালোকেশন রাখুন। এক্ষেত্রে আপনারা ইন্ডিয়ান ইকুইটি এবং গ্লোবাল এক্সপোজার রাখুন বিভিন্ন ইটিএফ এবং ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্টের মাধ্যমে। ডেটে আপনারা 20-25% অ্যালোকেশন রাখুন। সোনাতে 5-10%, ক্রিপ্টোতে 2-5%। এরপর আপনারা সেকেন্ড স্টেপে কী করবেন? পাস্ট রিটার্ন দেখে সিদ্ধান্ত কখনোই নেবেন না। গত 6 মাস বা 1 বছর রিটার্ন দেখে অন্ধের মতো টাকা ঢালবেন না। মনে রাখবেন, পাস্ট পারফরমেন্স ইজ নট গ্যারান্টি অফ ফিউচার রিটার্ন। গত 1 বছরে সাউথ কোরিয়ার মার্কেট, চায়নার মার্কেট, ব্রাজিলের মার্কেট, থাইল্যান্ডের মার্কেট, পাকিস্তানের মার্কেট, আমেরিকার মার্কেট, বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলি আউট পারফর্ম করেছে নিফটিকে। তার মানে ভারতীয় শেয়ার বাজার আন্ডার পারফরমেন্স করেছে বিগত 1 বছরে। এই আন্ডার পারফরমেন্স দেখে যারা ভারতের শেয়ার বাজারকে এক্সিট করে দিয়েছে, ভারতের শেয়ার বাজার থেকে ক্যাপিটাল বেশি পরিমাণে ইউএস মার্কেটে ইনভেস্ট করেছে, তারা কিন্তু এই ধরনের হাই রিটার্ন দেখে যারা এই মার্কেটগুলিতে ইনভেস্ট করেছে ভারতের শেয়ার বাজারকে সেল করে, তাদের কিন্তু শর্ট টার্মে এখন অনেকটাই তাদের ভ্যালুয়েশন কারেক্ট করতে পারে। তারা কিন্তু চাইলে প্রফিট বুক করে ইন্ডিয়ান মার্কেটেও ইনভেস্ট করতে পারে, কারণ ইন্ডিয়ান মার্কেটে খুব বেশি কারেকশন হবে না এখান থেকে। কারণ ভারতের শেয়ার বাজার বিগত 20-21 মাস ধরেই আন্ডার পারফরমেন্স করছে। শেয়ার বাজারে কিন্তু কারেকশন আমরা দেখেছি, খুব বেশি র্যালিও হয়নি। তাই আগামী দিনে যদি র্যালি শুরু হয় তখন ভারতের শেয়ার বাজারে কিন্তু সমস্ত মার্কেটকে আউট পারফর্ম করবে। সব সময় কিন্তু আপনারা ডাইভার্সিফিকেশনের রুল মেনে চলুন। একটি ফান্ড বা সেক্টরে সব কখনোই অ্যালোকেশন রাখবেন না। নেভার ইনভেস্ট অল ইয়োর এগস ইন এ সিঙ্গেল বাস্কেট। এই রুলটি সবসময় মনে রাখবেন। 3 নম্বরে আপনারা কি করবেন? সেক্টরাল ফান্ডকে এড়িয়ে চলবেন।
আইটি ফান্ড, ফার্মা ফান্ড, টেক ফান্ডে খুব বেশি অ্যালোকেশন রাখবেন না, কারণ এরকম মার্কেটে সেক্টরাল ফান্ড সবচেয়ে খারাপ পারফর্ম করে। এর চেয়ে আপনারা নিফটি 500 বা নিফটি স্মল ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ বা লার্জ ক্যাপের মতো ফান্ডগুলিতে ইনভেস্ট করতে পারেন। সেগুলি কিন্তু ডাইভার্সিফাইড ফান্ড হয়, আর বিশেষ করে ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ ক্যাটাগরি এবং হাইব্রিড ফান্ড, মাল্টি অ্যাসেট ক্যাটাগরির ফান্ডগুলি আমার খুবই পছন্দের। সেখানে ডাইভার্সিফিকেশনের বেনিফিট আপনারা নিশ্চয়ই পাবেন। আর বন্ধুরা, সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সবচেয়ে বেশি মানুষ এটাই ভুলে যায়। অন্তত 8 থেকে 9 মাসের খরচের টাকা এমার্জেন্সি ফান্ড হিসেবে তুলে রাখুন। এই টাকা কোথায় রাখবেন? আপনারা চাইলে লিকুইড ফান্ডে, এফডিতে, সেভিংস অ্যাকাউন্টে বা বন্ডে ইনভেস্ট করতে পারেন। মার্কেট ক্র্যাশে চাকরি চলে গেলে বা হঠাৎ অসুস্থ হয়ে গেলে এই ফান্ডই আপনাকে রক্ষা করবে। না হলে কিন্তু আপনার আদার ইনভেস্ট করা অ্যাসেট ক্লাসগুলিকে সেল করে দিতে হবে, তখন আপনাকে লস বুক করতে হবে এমার্জেন্সি রিকোয়ারমেন্টের জন্য। বন্ধুরা, যারা আপনারা এমার্জেন্সি ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য আমি ডেসক্রিপশনে স্টেবল মানি অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। সেখানে আপনারা খুব সহজেই এফডি ওপেন করতে পারবেন। এছাড়া আপনারা উইন12-এর মাধ্যমে বন্ডে ইনভেস্ট করতে পারবেন। আর যারা ভাবছে যে সেভিংস অ্যাকাউন্ট তারা ওপেন করতে চাইছে ডিজিটালি, তাদের জন্য আমি স্লাইস মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা খুব সহজেই খুব ইজিলি স্লাইসের অ্যাপ ওপেন করতে পারবে এবং সেখানে তোমরা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে সেখানে এফডিও করতে পারবে এবং সেখানে তোমরা ক্রেডিট কার্ডেরও সুবিধা পেয়ে যাবে। সেখানে কিন্তু কোনো চার্জই নেওয়া হয় না, জিরো কস্টেই তোমরা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। সেখানে কোনো মেনটেন্যান্স চার্জও নেই, অ্যাকাউন্ট ওপেনিং ফিজ নেই, তোমাদের ডেবিট কার্ডের কোনো ফিজ নেই। তোমরা এফডি করলেও 7.75% রিটার্ন জেনারেট করতে পারছো 1 বছরের বেশি যদি তোমরা এফডি করো। আর তোমরা কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলি চেক করে নেবে। 5 নম্বর স্টেপে বলবো যে এসআইপি আপনারা কখনোই বন্ধ করবেন না। মার্কেট পড়লে অনেকেই প্যানিক করে আর তাদের এসআইপি বন্ধ করে দেয়। এই ভুলটি আপনারা করবেন না, কখনোই কিন্তু আপনারা এসআইপি বন্ধ করবেন না। রুপি কস্ট অ্যাভারেজিংয়ের বেনিফিট পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে? আপনাদেরকে যখনই মার্কেটে কারেকশন হয় তখন বেশি পরিমাণ অ্যালোকেশন করতে হবে। আপনাদের এসআইপি টপ আপ বাড়িয়ে ফেলতে হবে, তাহলেই আপনারা সেম অ্যামাউন্ট দিয়েও বেশি পরিমাণ ইউনিট পারচেস করতে পারবেন। আর মার্কেট যখন আবার বাউন্স ব্যাক করবে তখন কিন্তু আপনার ইনভেস্ট করা ক্যাপিটালের ভ্যালু অনেকটাই বেড়ে যাবে। এসআইপি মানেই হলো মার্কেট পড়লে বেশি ইউনিট পাওয়া। এটা আসলে ডিসকাউন্টে কেনার সুযোগ। ভয়ের সময়টাই বিনিয়োগের সেরা সময়। এখন এসআইপির ম্যাজিক কী? মার্কেট পড়লে একই টাকায় বেশি ইউনিট কেনা যায়, মার্কেট উঠলে সেই বেশি ইউনিটের দাম বাড়ে। তাই পতনে এসআইপি বন্ধ না করে চালিয়ে যান, এটাই দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির চাবিকাঠি। আর বন্ধুরা, 6 নম্বর স্টেপে বলবো নিজেকে আপস্কিল করুন। বন্ধুরা, শেষে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনাদের জন্য, এআইয়ের যুগে যারা নিজেদেরকে আপগ্রেড করবেন না তাদের রিএমপ্লয়মেন্টের সুযোগ কিন্তু একদমই শূন্য হয়ে যাবে। মেটা 8,000 মানুষ ছাঁটাই করছে, এরপরে আরও অনেক আইটি কোম্পানি এই একই কাজ করবে। নতুন স্কিল শিখুন, এআই টুলস ব্যবহার করতে শিখুন, নিজেকে ইন্ডিসপেন্সেবল করে তুলুন। বন্ধুরা, আজকের ভিডিওর মূল শিক্ষা কি? বাজারের সাথে তর্ক করবেন না, বাজার পড়বে উঠবে, এটাই তার স্বাভাবিক ধর্ম। কিন্তু যারা শান্ত মাথায় সঠিক কৌশলে বিনিয়োগ করছে তারাই শেষ পর্যন্ত জিতে যাবে। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনারা চাইলে আমাদের প্রিমিয়াম টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন বিনিয়োগ ভারতের। আমাদের ইউটিউব মেম্বারশিপও আপনারা এক্সপ্লোর করতে পারেন, সেখানে কিন্তু আপনারা অনেক ভালো ভালো ভিডিও, আমার রিসার্চগুলি পেয়ে যাবেন। এছাড়া আমাদের রিসার্চ রিপোর্ট এবং আমার লেখা 11টি বই আপনারা কিন্তু চেক আউট করতে ভুলবেন না। আমি ডেসক্রিপশনে সুপার প্রোফাইল বায়োর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজেই আমার লেখা ইনভেস্টিংয়ের উপরে বইগুলি এবং আমার রিসার্চ রিপোর্টগুলি পারচেস করতে পারবেন এবং আমাদের চ্যানেলকে সাপোর্টও করতে পারবেন। বন্ধুরা, আবার দেখা হবে আগের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।